বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশের দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে। সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সেতু মন্ত্রণালয়ের একটি মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নিয়েছে, যেখানে সব পথকে সরকার একত্র করে দেখবে। সড়ক, রেল, নৌপথ যেখানে যেটি উপযুক্ত সেখানে সেটি গুরুত্ব দেওয়া হবে। ভূমি অধিগ্রহণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং একটা অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। তো এই জন্য আমাদের এই সড়কের যে থেকে আমরা এই বুভুক্ষা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশনের উপরে আমাদেরকে জোর দিতে হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তায় চুরি, ছিনতাই, খুন, সন্ত্রাসী হামলা, সংঘবদ্ধ অপরাধ চক্র শনাক্তে 23টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীর পরিচয়, গতিপথ এবং সহযোগীরা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সচেতন নাগরিক সমাজ এবং মাওনা চৌরাস্তার সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে শ্রীপুর পৌরসভা মাওনা চৌরাস্তায় এই উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসক। এই সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির, আহ্বায়ক সদস্য শাহজাহান সজল, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাই চৌধুরী সহ শ্রীপুর নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে জমি বেচা কেনার অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি টিম বিদ্যালয়ে গিয়ে কাগজপত্র যাচাই করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, 15 কাঠার এই মাঠটি স্কুলের সীমানার ভেতরে এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন থাকায় নামজারির সুযোগ নেই বলে জানিয়েছে ভূমি অফিসও। এদিকে দুদক বলছে, খেলার মাঠের জমি ক্রয় বিক্রয়ের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সাব রেজিস্ট্রার অফিস থেকেও তথ্য সংগ্রহ করা হবে। দিনাজপুর শহর প্রথম শ্রেণী পৌরসভা সিটি কর্পোরেশনের সকল শর্ত পূরণ করেও আজ যেন এক অব্যবস্থার শহর। শহরের প্রায় 80% রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা। একদিকে অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত অটো রিকশার দৌরাত্ম্য, অন্যদিকে বিহাল সড়ক ব্যবস্থা। ফলে আজ স্থবির হয়ে পড়েছে দিনাজপুর। শহরের মানুষ হয়ে পড়েছে অসহায়, অথচ উন্নতির কোনো আলামত নেই। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। দিনাজপুর পৌরসভার আয়তন 26.5 বর্গ কিলোমিটার। 12টি ওয়ার্ডে বসবাস করে প্রায় 4.5 লাখ মানুষ। অথচ এ শহরের 187 কিলোমিটার সড়ক এখন প্রায় অচল। কোথাও গর্ত, কোথাও ভাঙা ইট, আবার কোথাও ময়লা পানিতে ডুবে আছে পুরো রাস্তা। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী থেকে শুরু করে চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। শহরে চলছে অনিয়ন্ত্রিত প্রায় 40 থেকে 50 হাজার অটোরিকশা, অথচ সড়কের ধারণ ক্ষমতা মাত্র 3000 যানবাহন। সংখ্যার এই বিপর্যয়ই শহরের প্রতিটি মোড়ে মোড়ে তৈরি করছে অবর্ণনীয় যানজট। রাস্তা তো আমাদের ছোট হয়ে আছে, এই ছোট রাস্তার মধ্যে অজস্র গাড়ি, তার চেয়ে বেশি অটোতে প্রতিদিন মানুষের পা হাত ভাঙতেছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী রিকশা আজ প্রায় হারিয়ে গেছে। একসময় শহরের অলিতে গলিতে শোনা যেত রিকশার ঘণ্টাধ্বনি। আজ তার জায়গা দখল করেছে অগণিত ইজি বাইক ও অটোরিকশা। লোকাল যত রাস্তা আছে সম্পূর্ণই খারাপ, মেন রোড সেটা একটু ভালো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 1 যুগ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন তারা। সরকার আসে, সরকার যায়, কিন্তু দিনাজপুর শহরের রাস্তা ও যানজটের কোনো উন্নতি হয় না। সাইকেল চালা গেলে বা গাড়ি চালা গেলে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর বৃষ্টির দিন মনে করেন পানি তো এখানে অনেকটা জমে থাকে। রাস্তাঘাট এতই খারাপ, মানে চলাচল খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাদের অটো চালকদেরও ভোগান্তি। এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, পৌরসভার কাজ চলমান রয়েছে। আগামী মাস খানেকের মধ্যেই বড় ধরনের কাজ শুরু হবে। ইতিমধ্যে আমরা ইভ্যালুয়েশনের কাজ চলছে। আমরা আগামী হয়তো মাস খানেকের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডারে যাব। পাশাপাশি আপনারা জানেন যে RUTDBর প্রকল্পের যদি কাজ আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি যে দিনাজপুরের পরিবেশ, রাস্তাঘাট একেবারেই পরিবর্তন হবে সবার। তবে প্রশ্ন থেকেই যায়, কত মাস, কত বছর এই কাজ শেষ হবে, আর কতকাল অপেক্ষা করবে দিনাজপুরের মানুষ? জোবায়ের রহমান, মাই টিভি নিউজ।
ফেনীতে প্রশাসক নিয়োগের পরেও ভোগান্তি কমছে না পৌরসভা এবং ইউনিয়নবাসীর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসক নিয়োগ দিলেও তারা ঠিকমতো আসছেন না অফিসে। ইউনিয়ন পরিষদগুলো প্রতিদিন সেবা নিতে আসা গ্রাহকরা হচ্ছেন ভোগান্তির শিকার। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। দেশের পট পরিবর্তনের পর জেলার সবগুলো পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পলাতক থাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ঠিকমতো অফিস করেন না। এতে প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা নিতে আসা লোকজন পড়েন ভোগান্তিতে। প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে ঘুরেও সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ক্ষোভ জানান অনেকেই। নিয়োগকৃত প্রশাসকেরা এমন কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকায় আরও বেশি জটিলতার সৃষ্টি হচ্ছে। ওয়ারিশ সনদ বা নাগরিক সনদ বা যে কোনো হোল্ডিং করার জন্য যদি যাই, যদি সারাদিনই ওখানে বসে থাকে, তার অন্য কাজ কখন করবে সে? একটা প্রশাসনিক কর্মকর্তা সরকার নিয়োগ দিছে, কিন্তু ওনাকে সবসময় পাওয়া যায় না। চেয়ারম্যান ফাইনা গেলে উপজেলাত জানো, উপজেলাত গেলে কয় উনি বাইরে গেছে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত এমন ভোগান্তির শঙ্কা করছেন অনেকে। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি স্থানীয়দের। স্থানীয় সরকার নির্বাচন না হওয়াতে যে স্থানীয় ঘাটতি যে ব্যর্থ ছিল, তাদের যে যতটুকু সম্ভাবনা ছিল, কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করতেছে না। ভাই বিদেশে আসছে, ওনাকে দেশে আনার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি। বড় বেশি আসি, চেয়ারম্যানের দায়িত্বে যে আছে ওনার কাছেও গেছি, সচিবের কাছে গেছি, গ্রাম পুলিশের কাছে গেছি, ওরা আমাদেরকে এটা সম্পূর্ণ করে দেন না। আমি আজ 1-1.5 মাস ওয়ারিশ সার্টিফিকেট জমা করেছি, এরা ফাইল তৈরি করে রেখেছি, চেয়ারম্যান সাহেবের ফাইনা, যার কারণে মানে এটারে আমি সিগনেচার করতে পারি। আমি বারবার আসতেছি, আজও পাইনি। দাপ্তরিক কাজের চাপে অনেক সময় পরিষদের কাজে বিঘ্ন সৃষ্টি হয়। তবে এ বিষয়ে প্রশাসকদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইউপি প্রশাসনিক কর্মকর্তা, যেটি আগে আমরা ইউপি সচিব এই পদটির নাম ছিল, তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়েছি যে সার্বক্ষণিক আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং মানুষদেরকে আশ্বস্ত করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। নাগরিকদের ভোগান্তি এড়াতে এখনই পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার আমাদের কৃষি। পটুয়াখালীর রাঙাবালী উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন 18 থেকে 24 আগস্ট সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় উপকূলের জেলেদেরকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার SM সাদাত হোসেন রাজুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস, পুরকায়স্থ রাঙাবালী থানার অফিসার ইনচার্জ ওসি শামীম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ উপস্থিত ছিলেন। কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে 18 আগস্ট থেকে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে এতে চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক তৌফিকুল ইসলাম, হ্যাচারি সম্প্রসারণ কর্মকর্তা এনায়েতুল্লাহ রানা, BFDC ব্যবস্থাপক আশিস কুমার দৈব্য সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মাদারীপুরের কালকিনিতে 8 বছরের শিশু ভাগ্নিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক মামাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার এবং থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামি শাহ আলম বাড়ি শিশুটি মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে দোকানের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ করলে শনিবার উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামি শাহ আলম বাড়িকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের
চালক সহ 2 জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে নাটোর বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার বারুইরহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আত্মারি মৃধা এবং মোজা। জলমুলিয়া হাইওয়ের থানার ওসি মাহবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মোজা এবং যাত্রী আক্তারি মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে জান্নাত পরিবহনের বাসটি বড়াই গ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এই সময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। শনিবার রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা চলে গেলে চিৎকারে আশেপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পটুয়াখালীর মহিপুরে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন সহ 3 বাসায় এক রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে লতা চাপলি ইউনিয়নের আলিপুরে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত চক্রটি মিলনের বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ মালামাল লুটে নেয়। একই রাতে পূর্ব আলিপুর আবুল হোসেন খান এবং মহিউদ্দিনের বাসায় ডাকাতরা হানা দিয়ে অর্থ এবং স্বর্ণালঙ্কার লুট করে। ভুক্তভোগী মিলন জানিয়েছে, ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লুটপাট করে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার সাদুল্লাপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ খাবার পণ্য সংরক্ষণ এবং পশু খাদ্যের মূল্য তালিকা সহ ট্রেড লাইসেন্স না থাকায় অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং দল। দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের নাগবাড়ি এবং এনায়েতপুর বাজারে পৃথক অভিযান পরিচালনা করে নাগবাড়ি বাজারের এনামুল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং পরিবেশনের কারণে 1000, এনায়েতপুরের পশু খাদ্যের দোকানে পশু খাদ্যের মূল্য তালিকা সহ ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে হাফসা ট্রেডার্সকে 2000, মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং বিক্রির কারণে 2টি মুদি দোকানকে 3500 টাকা করে সর্বমোট 6500 টাকা অর্থদণ্ড প্রদান করে গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং দল। কক্সবাজারের মহেশখালীতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালামবাড়ছড়া মিজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্র এবং গুলি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানিয়েছেন, জব্দকৃত অস্ত্র এবং গুলি আইনানুগ প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে। খুলনা নগরীর খানজাহান আলী হকস মার্কেটের যৌথ বাহিনীর অভিযানে 8 টনেরও বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা এই অভিযান চালানো হয়। অভিযানে নৌবাহিনী এবং র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মার্কেটের বিভিন্ন গোডাউন তল্লাশি চালায়। এই সময় 4টি প্রতিষ্ঠানের 8টি গোডাউন থেকে মোট 8085 কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এর মধ্যে গৌতম স্টোর, উত্তম স্টোর এবং টিউলিপ স্টোর থেকে 4460 কেজি পলিথিন জব্দ করে 3 প্রতিষ্ঠানকে মোট 70,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রনি স্টোরের 3টি গোডাউন থেকে 3625 কেজি পলিথিন উদ্ধার করা হয়। যেই কয়টা স্টোর আমরা দেখেছি তাতে আমরা এরকম সিঙ্গেল ইউজ পলিথিন প্রায় 2.5 থেকে 3 মনের মতো আমরা অলরেডি তার সন্ধান পেয়েছি। এর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ব্রাহ্মণবাড়িয়া কসবায় সরকার কর্তৃক নিষিদ্ধ 165 মন পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় কৃষ্ণচন্দ্র সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পলিথিনের বাজার মূল্য প্রায় 8,10,000 টাকা। সেনাবাহিনী এবং কসবা থানা পুলিশের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। শনিবার কসবা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান, অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মালামাল এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে সাংবাদিক সুরক্ষা আইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সাংবাদিক সুরক্ষা আইন শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব আলমগীর গনি। সদস্য সচিব আবুল বাশার মজুমদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, সহ সভাপতি নাহিদ মিয়া, বিএনপি কেন্দ্রীয় নেতা জহুরুল ইসলাম বাবু সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। গতকাল চাঁদপুরে মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি, এটি বাস্তবায়ন হলে মানুষ তার কথা বলার এবং ভোটের অধিকার ফিরে পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কার্যালয়, উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে এই প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এই সময় বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, জেলা বিএনপি সহ সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে চট্টগ্রামে স্বনির্ভর উদ্যোক্তাদের মিলন মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর হালিশহর এক্সপ্রেস রোড সিটি হলে অতিথি.com-এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদ। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং আফিয়া কনক। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব আনন্দচন্দ্র দাস, সাবেক ডিসি ডক্টর সিরাজুল ইসলাম। নরসিংদী বেলাপুতে মেধাবী ছাত্রছাত্রীর মাঝে 25টি বাইসাইকেল এবং অসহায় মহিলাদের মাঝে 16টি সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের স্যানিটারি প্যাড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি এবং বিদ্যুৎ গবেষণা কাউন্সিল চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, হোসেন নগর পাইলট হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শাহিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ, বেলাপু থানা ওসি মীর মাহবুব রহমান। বিএসসি ইঞ্জিনিয়ারিংদের ৩ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েট। দুপুরে বৃষ্টি বাধা উপেক্ষা করে চুয়েটের প্রতিটি হল এবং বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় ক্লাস এবং পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেয় তারা। কোটা প্রথা নির্মূল না হওয়ায় পরন্ত মাঠে থাকায় হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই কর্মসূচিতে চুয়েট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আগারগাঁও ফুটপাতে ভাত বিক্রেতা গরিবের বুফের মালিক ভাইরাল মিজান নিজ বাড়ি চাঁদপুরে এসে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছেন। সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মিজান বলেন, চাঁদপুরের হাইমচরে তারা পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র। তিনি দখলদারদের হাত থেকে পৈতৃক সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মিজানের 3 মেয়ে এবং স্ত্রী সহ স্থানীয় এলাকাবাসী। রংপুরের তারাগঞ্জে রূপলাল রবিদাস এবং প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে হত্যার বিচার, অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করেছে দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক আলবিনোস টুডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ, আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান লুকাস সরেন, সদর উপজেলা প্ল্যাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক শিউলি বারা, সদস্য রংলাল বাসফোর।
মাদারীপুরে ফসলি জমিতে মাছের ঘের নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার ফেস্টুন হাতে এতে অংশ নেন কৃষক, শ্রমজীবী মানুষ এবং এলাকার বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন মাতুব্বর, হানিফ মোল্লা, শহীদ মাতুব্বর, মাসুদ মাতুব্বর সহ এলাকার অর্ধশত কৃষক। তাদের অভিযোগ, রাতের আধারে বেকু মেশিন দিয়ে ফসলি জমিতে মাটি কাটছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কৃষকরা। চট্টগ্রামে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা। গতকাল নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ চত্বর থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আসছে 12 রবিউল আউয়ালে অনুষ্ঠিত হবে এর 54তম আয়োজন। সমাবেশে নেতৃবৃন্দ শরীয়ত সম্মতভাবে অংশগ্রহণের আহ্বান জানান। গাইবান্ধার সাদুল্লাপুরে রাষ্ট্রীয় মর্যাদার বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের বুজরুক রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে গার্ড অব অনার এবং জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানকে গার্ড অফ অনার প্রদান করেন। এই সময় গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্না। পরে গার্ড অফ অনার এবং জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সিলেটের জাফলংয়ের ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এর 11তম আসরের উদ্বোধন করা হয়েছে। শনিবার স্থানীয় আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাফলংয়ের সাবেক এবং বর্তমান ফুটবলারদের আয়োজিত উদ্বোধনী প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদের সঞ্চালনায় এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলাওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল আলিম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরও অনেকে।